মাটি থেকে প্রায় ৬৬ ফুট নিচে। থামুন, এখানেই মৃত ব্যক্তিদের সাম্রাজ্য। প্রবেশপথে এভাবেই সতর্ক করে দেয়া হবে। একটু এগুলেই অন্ধকার টানেল, চারপাশে থরে থরে সাজানো লাখো মানুষের খুলি আর হাড়গোড়, সাথে নীরবতা আর শূন্যতা। তবে এর ওপরেই দাঁড়িয়ে আছে স্বপ্নের শহর প্যারিস। কিন্তু রোমান্টিক এই শহরের এমন দৃশ্য কেন? প্যারিস নামটা শুনলেই আমাদের মনে আসে উন্নত এক শহর, যার মাঝে দাঁড়িয়ে আছে গগনস্পর্শী আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের সাথে একটি ছবি তোলার শখ নিশ্চয়ই আপনারও আছে। কিন্তু এই আইফেল টাওয়ার আর লুভর মিউজিয়ামে সৌন্দর্যমণ্ডিত প্যারিস দাঁড়িয়ে আছে প্রায় ৬০ লাখ মানুষের মাথার খুলি আর হাড়ের ওপর। কারা রাখলো এত পরিমাণ মানব অবশেষ প্যারিসের নিচে? কেনই বা সুসজ্জিত অবস্থায় রাখা হলো এগুলোকে? বর্তমান প্যারিসের চিত্র আগে কিছুটা ভিন্ন ছিল। ত্রয়োদশ শতক, তখন প্যারিস গড়ে উঠছিল একটি শিল্পকেন্দ্রিক সভ্যতা হিসাবে। এ সময় শহরটিতে ছিল প্রচুর পরিমাণে খনিজ সম্পদ। প্যারিসের সিন নদীর দক্ষিণে ছিল লাইমস্টোনের ভাণ্ডার। সেখান থেকে বড় বড় ইমারত তৈরির জন্য লাইমস্টোন আনা হতো। এই পাথর নেয়ার জন্য খনন করা হয় প্রায় ৩০০ কিলোমিটার সুড়ঙ্গ। কিন্তু এই টানেলগুলো খনন করা হয়েছিল কিছুটা অপরিকল্পিতভাবে, কাজ চালানোর মতো করে। ধীরে ধীরে খনিজ সম্পদ শেষ হতে শুরু করে। ৩০০ বছর পরে শেষ হয়ে যায় প্যারিসের সেই খনিজ ভাণ্ডার। তাই খনিজ উত্তোলনের জন্য তৈরি করা টানেলগুলো তখন পরিত্যক্ত হয়ে পড়ে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে অপরিকল্পিত এই টানেলগুলো বিপদের কারণ হয়ে ওঠে প্যারিসবাসীর জন্য। ১৭৭৪ এবং ৭৬ সালের দিকে এই টানেলগুলোর জায়গায় জায়গায় ধসে পড়তে শুরু করে। প্যারিসের ৩০০ মিটারের ব্যস্ত সড়ক ডেনফোর্ট রোসেরও নিমিষেই দেবে যায় প্রায় ৮৪ ফুট। এরপরে কিছুটা সংস্কার করা হয়, তবে টানেলগুলো ফাঁকা ও পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ওদিকে প্যারিস হতে থাকে উন্নত। শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে ওঠে প্যারিস। সেই আগে থেকেই শহরটি ফ্রান্সের রাজধানী হওয়ায় জনসংখ্যা কম ছিল না। সাথে চলমান উন্নয়নের ফলে ইউরোপের অন্যান্য অঞ্চল থেকেও মানুষ প্যারিসে আসতে থাকে উন্নত জীবনের সন্ধানে। ফলে বাড়তে থাকে জনসংখ্যা। তখন সপ্তদশ শতক। জনসংখ্যার বৃদ্ধি, সাথে প্লেগ মহামারী আর যুদ্ধের কারণে মৃতের সংখ্যা বাড়তে থাকে প্যারিসে। এখানেই শুরু হয় আসল সমস্যা। উপচে ওঠে শহরের সমাধিক্ষেত্রগুলি। অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে তৎকালীন প্যারিসের সর্ববৃহৎ সমাধিক্ষেত্র লা ইনোসেন্ট গির্জার সেমেটারিতে গণসমাধির ব্যবস্থা করা হয়। একটি গর্ত খুঁড়ে তাতে সমাধিস্থ করা হতো প্রায় ১৫০০ মানুষকে। তবে সেই সুবিধা পেতেও গুনতে হতো মোটা অঙ্কের টাকা। আর যে সকল পরিবারের সামর্থ্য নেই, খোলা আকাশের নিচে স্তূপাকারে জমে থাকতো তাদের প্রিয়জনদের মৃতদেহ। গির্জার কয়েক মাইল দূর থেকেও টের পাওয়া যেত মৃত মানবদেহ পচনের সেই দুর্গন্ধ। কবরস্থানে রাখা সেই লাশের স্তূপ রাস্তা থেকে ২ মিটার পর্যন্ত উঁচু হয়ে গিয়েছিল। এর মধ্যে ঘটে যায় আরও এক ভয়াবহ ঘটনা। ১৭৮০ সালে ভয়াবহ বৃষ্টি ও বন্যা শুরু হয়। এতে মরদেহের চাপে ভেঙে পড়ে লা ইনোসেন্ট সেমিটারির প্রাচীর। ফলে বন্যার জলে ভেসে পচা গলা সেই মৃতদেহ ছড়িয়ে পড়ে গোটা শহরে, যার ফলে শহরের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছিল। শহরের হালফ্রাতে রাজা ষোড়শ লুই সব মরদেহ শহর থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন। কিন্তু চার্লস কর্তৃপক্ষ একে অমানবিক বলে এই কাজে বাধা দেয় এবং দাবি জানায় শহরের মধ্যেই মরদেহগুলোর একটা ব্যবস্থা করার জন্য। রাজা সিদ্ধান্ত নেন লা ইনোসেন্টের সমাধিস্থল ঘুরে সমস্ত মানুষের দেহাবশেষ বার করে আনা হবে, আর তাদের নতুন ঠিকানা হবে প্যারিস শহরের সেই পরিত্যক্ত টানেল। শুরু হয় খনন। সমাধি খুঁড়ে হাড় এবং মাথার খুলি তুলে ফেলে রাখা হয় সেই টানেলে। ১২ বছর অক্লান্ত পরিশ্রম করে শ্রমিকেরা প্যারিস ও এর আশেপাশের শহরগুলোর দেহাবশেষ সুড়ঙ্গে সরিয়ে নিয়ে যায়। ১৮১৪ সাল পর্যন্ত চলে এই কাজ। কিন্তু তখন হাড়গোড় ও মাথার খুলি এমন সুসজ্জিতভাবে ছিল না সেখানে। কিছুকাল পরে নেপোলিয়নের সময় তিনি শহরের আধুনিকীকরণ করতে শুরু করেন। তিনি শহরের জায়গায় জায়গায় নানা স্মৃতিস্তম্ভ তৈরি করেন। সেই সাথে তিনি এই কঙ্কালের সুড়ঙ্গ বা ক্যাটাকাম্পকে দর্শনীয় বানানোর নির্দেশ দেন। তার আদেশে সেই মানুষের মাথার খুলি এবং হাড়গোড় দিয়ে সাজানো হয় সুড়ঙ্গের দেয়াল ও পিলারগুলোকে।
হাড় হিম করা হাড়ের এই ক্যাটাকাম প্যারিসের নিচে 300 কিলোমিটার জুড়ে বিস্তৃত। মৃতদের এই সাম্রাজ্য যেন বিশাল এক গোলকধাঁধা। 1809 সাল থেকে ক্যাটাকামটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছিল, কিন্তু এখানে ঘুরতে গিয়ে বিশাল এই টানেলে হারিয়ে গিয়েছিল বহু মানুষ। এজন্য এখানে জায়গায় জায়গায় নিশানা দেওয়া হয়েছে, তবে পুরো টানেল জুড়ে নেই এই নিশানা। তাই 1955 সালের পর থেকে শুধু নিশানা দেয়া অংশটুকুতেই যাওয়ার অনুমতি দেয়া হয় পর্যটকদের। পর্যটকরা এখানে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত ঘুরে দেখতে পারে, এরপর আর যাওয়ার অনুমতি নেই। শুধু ঐতিহাসিক নয়, অনেক ভৌতিক গল্প শোনা যায় এই ক্যাটাকাম্পকে নিয়ে। কিছু পর্যটকের দাবি একটা ফিসফিসানি আওয়াজ শোনা যায় এখানে। অনেকে বলেন এগুলো আত্মার আওয়াজ। অনেকে আবার অদ্ভুত দর্শন কিছু মানুষকে সেখানে ঘুরতে দেখেছেন বলেও জানান। কিছুক্ষণ পরেই নাকি তারা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এসব ঘটনার জন্য ভুতুড়ে বলা হয়ে থাকে দর্শনীয় এই স্থানকে। তবে শুধু ভৌতিক ব্যাপারই নয়, ক্যাটাকাম্পটি কাঠামোগত দিক থেকেও বিপজ্জনক। প্রায় 1000 বছর পুরনো স্থানটি যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু তবুও লাখো মানুষ ভিড় করে এই ক্যাটাকাম্পটি দেখতে। কি ভাবছেন, একবার ঘুরে আসবেন নাকি মৃতদের রাজত্ব থেকে? কমেন্ট করে জানান। একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন সব ভিডিও পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।